ওয়েলকাম ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে অঙ্কের একটা খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট সলভ করবো, আশা করি ভালো লাগবে। দেখো আজকের প্রথম প্রবলেম, এ 6 দিনে একটি জমির 5 ভাগের 2 ভাগ চাষ করতে পারে, বি 10 দিনে ওই জমির 3 ভাগের 1 ভাগ চাষ করে। উভয়ে একসাথে কাজ করলে কত দিনে জমির 5 ভাগের 4 অংশ, 5 ভাগের 4 ভাগ মানে 4/5 অংশ চাষ করতে পারবে। ওকে, আচ্ছা, এ 6 দিনে কত ভাগ চাষ করে বলে দেখি। প্রথমে একটু ভাঙিয়ে নিই। এ 6 দিনে চাষ করবে, 6 দিনে কতটুকু চাষ করে ভগ্নাংশটা আগে লিখো। দেখো তো এগুলোকে ভগ্নাংশগুলোকে না সিম্পলিফাই করি। 5 ভাগের 2 ভাগ, টোটাল 5 ভাগ, তার 2 ভাগ করতে বা 2 ইউনিট কাজ করতে 6 দিন সময় লাগে। টোটাল 5 ভাগ কাজ, 5 ভাগের মধ্যে 2 ভাগ করতেই 6 দিন সময় লাগে। তাহলে ঐকিক দিয়ে করতে পারো বা ডাইরেক্ট করতে পারো। 2 ভাগ করতে 6 দিন সময় লাগে, 3 দিয়ে গুণ করলে আসে। টোটাল কাজ 5 ভাগ, তাহলে 5 ভাগ চাষ করতে কত দিন লাগবে, এটাকেও 3 দিয়ে গুণ করো, 3 5 15 দিন। এতদূর ক্লিয়ার আশা করি। খুব সিম্পল হিসাব। 2 ভাগ করতে যদি 6 দিন সময় লাগে, তাহলে তোমরা বলবে 5 ভাগ করতে কত দিন সময় লাগবে, 3 5 15 দিন, বা ঐকিক করেও করতে পারতে 2 ভাগ 6 দিনে, 1 ভাগ 3 দিনে, 5 ভাগ 15 দিনে। ক্লিয়ার? তাহলে এই সম্পূর্ণ কাজটা মানে সম্পূর্ণ জমি চাষ করতে পারে 15 দিনে। আর বি কি বলছে দেখো, বি এর ডাটাটাও সিম্পলিফাই করো। বি বলছে টোটাল জমি যদি 3 ভাগ হয়, 3 ভাগের 1 ভাগ চাষ করতেই নাকি 10 দিন সময় লাগে। ওকে, 1 ভাগ চাষ করতেই 10 দিন সময় লাগে। কত দিয়ে গুণ করলে আসে? 10 দিয়ে গুণ করলে আসে। 1 ভাগ চাষ করতে যদি 10 দিন লাগে, তাহলে খুব সিম্পল হিসাব, 3 ভাগ করতে কত দিন লাগবে, তোমরা বলবে এটাকেও 10 দিয়ে গুণ করতে হবে, 3 10 30 দিন। ওকে, ক্লিয়ার আশা করি এত দূর। 1 ভাগ করতে লাগে 10 দিন, তাহলে ফ্রেন্ডস 3 ভাগ করতে কত দিন লাগবে, 3 10 30 দিন। তাহলে কি দেখা যাচ্ছে, এ সম্পূর্ণ জমি চাষ করতে পারে 15 দিনে। আবার দায়িত্ব যদি বি কে দেওয়া হয়, বি সম্পূর্ণ জমি চাষ করতে পারবে 30 দিনে। এগুলো দেওয়া ছিল না, কিন্তু ভগ্নাংশ ভাঙিয়ে আমরা কি করলাম, বের করে নিলাম। ক্লিয়ার? এবার কি কতটুক জমি চাষ করবে আমাদের জানা নেই, যে কোনো ধরতে পারো, তবে বেটার হচ্ছে 15 আর 30 এর লসও কত হয়, 30। যে কোনো ধরা যায়, আমি ধরে নিলাম টোটাল জমি 30 বিঘা। ওকে, তাহলে 15 দিনে চাষ করতে পারে 30 বিঘা জমি। তাহলে একদিনে কতটুক চাষ করবে, 15 দ্বিগুণে 30, 2 বিঘা। আর বি 30 দিনে চাষ করতে পারে 30 বিঘা জমি। তাহলে একদিনে কতটুক চাষ করবে, কম করবে। 30 দিয়ে 30 কে ভাগ করলে 30 কে 30, 1 বিঘা। ওকে, তার মানে এ একদিনে চাষ করে 2 বিঘা জমি, বি একদিনে চাষ করে 1 বিঘা জমি। ওকে, এটা ভাগটা করলাম না কিন্তু, মনে মনে করলাম, আশা করি বুঝবে। 15 দিনে চাষ করে 30 বিঘা, তাহলে একদিনে কম করবে, কম মানে ভাগ। 15 দিয়ে 30 কে ভাগ করলে এ একদিনে চাষ করবে 2 বিঘা, বি 30 দিনে করে 30 বিঘা, তাহলে একদিনে করবে 30 কে 30, 1 বিঘা। ওকে, এবার দেখো বলছি কি উভয়ে একসাথে কাজ করবে। কতটুকু কাজ করবে এটা পরে ভাববো। দুইজনকে তুমি যদি এ কেও কাজে রাখো, বি কেও কাজে রাখো, দুইজনকে যদি কাজে রাখো, তাহলে কি হবে ভাই, একদিনই কত বিঘা চাষ হবে বলো দেখি। এ করবে 2 বিঘা, বি করবে 1 বিঘা, তাহলে টোটাল কয় বিঘা হবে বলো দেখি, 3 বিঘা জমি। এ আর বি একসাথে যদি কাজ করে, তাহলে এই 3 বিঘা জমি কত দিনে চাষ হবে বলো দেখি, একদিনই। এবার 3 বিঘা চাষ করতে যদি একদিন লাগে, 6 বিঘা করতে 2 দিন, তাহলে 30 বিঘা করতে কত দিন লাগবে। টোটাল সময় চাইনি, চলো বার করে নিই। তাহলে টোটাল 30 বিঘা জমি, 30 বিঘা জমি চাষ করতে কতটুকু সময় লাগবে, খেয়াল রাখবে, সময় মানেই ভাগ। এবার মনে না থাকলে এইভাবে একটু বুঝতেও পারো। 3 বিঘা চাষ করতে যদি একদিন লাগে, 30 বিঘা চাষ করতে কত দিন লাগবে, 30/3। 3 দিয়ে 30 কে ভাগ করলে তোমরা বলবে 10 দিন। একটু ওয়েট করো, এটা অ্যান্সার না কিন্তু। ওকে, 3 বিঘা চাষ করতে লাগে একদিন, তাহলে 30 বিঘা চাষ করতে সময় লাগবে 30/3, অর্থাৎ 10 দিন। এবার দেখো অ্যান্সার বলছে কি উভয়ে একসাথে কাজ করলে 5 ভাগের 4 ভাগ কত দিনে করবে। 4/5 অংশ জমি, তার মানে কি দেখো এইভাবে করি, টোটাল 5 ভাগ যদি চাষ করে, সম্পূর্ণ চাষ করতে হবে না, বলছে 5 ভাগের 4 ভাগ চাষ করতে হবে। 4/5 দিয়ে ডাইরেক্ট গুণ করলে অ্যান্সার হবে। এবার যদি একটু ফিল করতে চাও, তাহলে এইভাবে করো। টোটাল 5 ভাগ কাজ করতে লাগে 10 দিন। কত দিয়ে গুণ করলে আসে, 2 দিয়ে 5 দুগুণে 10। 5 ভাগ কাজ করতে 10 দিন সময় লাগে, 2 দিয়ে গুণ করলে আসে। তাহলে ফ্রেন্ডস 4 ভাগ চাষ করতে কত দিন লাগবে, এটাকেও 2 দিয়ে গুণ করবে, 4 দুগুণে 8 দিন। ওকে, 5 ভাগ করতে যদি 10 দিন লাগে, তাহলে 4 ভাগ করতে 4 দুগুণে 8 দিন লাগবে, তার মানে অ্যান্সার কত, 8। ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেম। 2 নম্বরে কি বলছে দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 9 ঘন্টায় অতিক্রম করে।
অনুকূলে যেতে লাগে 3 ঘন্টা আর প্রতিকূলে সেম ডিস্টেন্স যাবে 9 ঘন্টায়। স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে, বলছে স্রোতের বেগ কত। তাহলে দেখো দুটো সময় দেওয়া আছে, হ্যাঁ, অনুকূল আর একটা প্রতিকূল। অনুকূল মানে কি বলো দেখি, স্রোতের ডিরেকশনে, স্রোত যেদিকে নৌকাও সেদিকে, সেটাই অনুকূল। আর প্রতিকূল মানে উল্টো দিকে, স্রোত যাচ্ছে এদিকে, তুমি আসছো উল্টো দিকে, এটাই প্রতিকূল। তাহলে একটা অনুকূল আর একটা কি প্রতিকূল। দুটোর সময় দেওয়া আছে, বলছে অনুকূলে যেতে সময় লাগে 3 ঘন্টা, কম লাগবে, আর প্রতিকূলে যেতে সময় লাগে 9 ঘন্টা। আমি ঠিক লিখলাম কি? তাহলে দুটো রেশিও যদি বার করি, চলো সময়ের অনুপাত বার করি। তাহলে সময়ের অনুপাত ভাগ করলে 3 দিয়ে 3 ওকে 3 আর 3 3 9। তার মানে অনুকূলে যেতে যদি 1 ভাগ সময় লাগে, প্রতিকূলে যেতে কত ভাগ সময় লাগবে? তার 3 গুণ, 3 ভাগ সময় লাগবে। ওকে, অনুকূলে 1 ভাগ, তাহলে প্রতিকূলে তার 3 ভাগ সময় লাগবে। এবার আমরা একটা জিনিস করব কি, সময় থেকে আমরা না বেগের এক্সাক্ট বেগ তো বার করা সম্ভব না, বেগের একটা আইডিয়া করতে পারবো, অনুমান করতে পারবো। কিরকম অনুমান দেখো, অনুকূলে যেতে যেহেতু মানে সময় কম লাগছে, কেন কম লাগছে বলো দেখি? অনুকূলের বেগ বেশি। আর প্রতিকূলে যেতে টাইম বেশি লাগছে, সময় বেশি লাগছে, তার মানে প্রতিকূলের বেগ কম হবে। ক্লিয়ার? অনুকূলের টাইম কম, তার মানে বেগ বেশি। আর প্রতিকূলের সময় বেশি লাগছে, তার মানে বেগ কি হবে? কম। উল্টো হয়। তাহলে এগুলো খুঁজতে হয় না, অ্যাকচুয়ালি কি হয়, সময়কে উল্টে দিলে অনুকূলের কি হচ্ছে বলো দেখি, সময় কম বেগ বেশি। কত বেশি আলাদা জায়গায় খুঁজতে হবে না, এটাকে জাস্ট উল্টে দাও, 3 কে দাও এখানে আর 1 কে দাও এখানে। আমি কি বললাম, এক্সাক্ট বেগ পাবে না, কিন্তু একটা আইডিয়া করতে পারবে। তার মানে অনুকূলের বলো দেখি বেগ কত হবে? 3 ভাগ, আর প্রতিকূলের বেগ 1 ভাগ। ওকে, তাহলে সময় থাকলে বেগে বা বেগকে উল্টে দিলে সময় পাবে, এক্সাক্ট পাবে না, কিন্তু একটা অনুমান করতে পারবে। অনুকূলের বেগ যদি হয় 3 ভাগ বা 3 ইউনিট, তাহলে তোমরা বলবে প্রতিকূলের বেগ হবে কত ইউনিট? 1 ভাগ বা 1 ইউনিট। ক্লিয়ার? এবার দেখো, আমরা আগে চ্যাপ্টার ওয়াইজে করছিলাম, যখন এগুলো মুছে দিই। ওকে, এখানে দেখো নৌকার বেগ দেওয়া আছে স্থির জলে, আর স্রোতের বেগ বার করতে হবে। নৌকার বেগ বার করার অনুকূল আর প্রতিকূলের বেগ যদি দেওয়া থেকে, নৌকার বেগ বার করার একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, মনে আছে কি ফ্রেন্ডস? কি করতে হয়? অনুকূল প্লাস প্রতিকূল দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে নৌকার বেগ পাওয়া যায়। অনুকূলের বেগ কত বলো দেখি? 3 ভাগ বা 3 ইউনিট, আর প্রতিকূলের বেগ 1 ভাগ যোগ করে 2 দিয়ে ভাগ। 3 আর 1 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4। এটা এক্সাক্ট বেগ না, কিন্তু 2 ইউনিট, ইউনিট বা 2 ভাগ। একটা আইডিয়া করতে পারছি, বুঝা গেল? 2 ইউনিট বা 2 ভাগ, বুঝা গেল? 2 ভাগ মানে কত আমি জানি না, কিন্তু যে কোনো হতে পারে। 1 ভাগ যদি 5 হয়, তাহলে 2 ভাগ মানে 10। 1 ভাগ মানে যদি 6 বুঝায়, তাহলে 2 ভাগ মানে 12। 1 ভাগ 3 হলে 2 ভাগ মানে 6 হবে। যে কোনো হতে পারে, এখনো শিওর না। আচ্ছা দেখো তো, প্রশ্নে একটু এক্সাক্ট ডাটা দেওয়া আছে। হ্যাঁ, স্থির জলে নৌকার বেগ 4 কিমি পার ঘন্টা। প্রশ্নে এক্সাক্ট দেওয়া আছে ভাই, 4 কিমি পার ঘন্টা। এটা কার বেগ বলো দেখি? এটা নৌকার বেগ। আর 2 ইউনিট দিয়ে যেটা বলছি, এটাও কিন্তু নৌকার বেগ। এটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু বা বাস্তব মান বা রিয়েল ভ্যালু, যাই বলো তুমি। এটাও নৌকার বেগ, এটা এক্সাক্ট ভ্যালু, আর এটা ইউনিট দিয়ে বলছি। এটাও নৌকার বেগ, ইউনিট দিয়ে বললে 2 ইউনিট। বুঝা গেল? 2 ইউনিটটাও নৌকার বেগ, 4 কিমি পার ঘন্টা, এটাও নৌকার বেগ। তার মানে কি বলো দেখি ফ্রেন্ডস? এই 4 কিমি পার ঘন্টা, এটাকে আমি বলছি 2 ইউনিট। 2 ইউনিট মানে কত কিমি পার ঘন্টাকে বোঝাচ্ছে? 4 কিমি পার ঘন্টা। ওকে, 2 ইউনিট মানে বোঝাচ্ছে 4 কিমি পার ঘন্টা। কত দিয়ে গুণ করলে আসে? 2 দিয়ে গুণ করলে আসে। এবার আমাকে বার করতে হবে কি বলো দেখি? আমাকে বার করতে হবে স্রোতের বেগ। একটু উপরের দিকে লিখি, এটা মুছে দিই। হ্যাঁ, স্রোতের বেগ বার করব। স্রোত কিভাবে বার করব? নৌকার বেগ বার করতে গেলে যেমন যোগ করতে হয়েছে, আর স্রোতের বেগ বার করতে গেলে অনুকূলের বেগ সংক্ষেপে লিখলাম মাইনাস প্রতিকূলের বেগ বাই 2। যদি জানা থাকে খুব ভালো, নাইলে নোট করে নাও। ওকে, অনুকূলের বেগ কত? 3 ভাগ, মাইনাস প্রতিকূলের বেগ 1 ভাগ বাই 2। এটা মুছে দিই। তাহলে বিয়োগ করলে 3 এর থেকে 1 গেলে 2, নিচে 2, 2 দিয়ে 2 কে কাটলে 1। এটা অ্যান্সার নাকি? তো এটা তো 1 ভাগ বা 1 ইউনিট। তাহলে 2 ইউনিট মানে যদি 4 কিমি পার ঘন্টা হয়, তাহলে স্রোতের বেগ হচ্ছে 1 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে কত কিমি পার ঘন্টা হবে? এটাকেও 2 দিয়ে গুণ করে দাও। 2 কে 2, 2 কিমি পার ঘন্টা। বুঝা গেল? বোঝানোর জন্য অনেকটা বড় বড় মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কটা খুবই সিম্পল। 2 ইউনিট মানে 4 কিমি পার ঘন্টা হলে স্রোতের বেগ 1 ইউনিট। 1 ইউনিট মানে কত? 2 কিমি পার ঘন্টা। এটি অ্যান্সার। 3 নম্বরে দেখো কি বলছে,
সোমবার থেকে বুধবারে গড় উষ্ণতা হলে 37°C এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের তা ছিল 34°C। যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের 5/4 হয় তবে বৃহস্পতিবারের উষ্ণতা কত? খুব ভালো অঙ্ক, সিজিএলও একবার আসছিল এই অঙ্কটা। দেখো কি বলছে, সোমবার থেকে বুধবার। আচ্ছা কি কি হয় বলো তো? কি সোম থেকে বুধ মানে সোম প্লাস তারপরে কি হবে মঙ্গল, তারপরে হবে বুধ, তাই না? সোমবার, তারপরে মঙ্গলবার, তারপরে বুধবার, এই 3 দিনের গড় উষ্ণতা কত বলো দেখি? 37। গড় মানে সিম্পল কথাই যদি বলি, গড় মানে হচ্ছে একদিনের উষ্ণতাই 37। তাহলে একদিনের 37, 2 দিনে 74, 3 দিনে কত হবে? 37 ইন্টু 3, 3 দিয়ে 37কে গুণ করলে কত হয়? 111°। তাহলে 3 দিনের মোট টেম্পারেচার কত? 111°C। এতদূর বুঝতে পারলে কি? তাহলে 3 দিনের গড় উষ্ণতা, গড় মানে একদিনেরই যদি 37 হয় তোমরা বলবে আরে 3 দিনের বেশি হবে, তার মানে গুণ করতে হবে 3 37 111। ক্লিয়ার? এবার কি বলছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার। তাহলে মঙ্গল নিচে নিচে লিখি সোজাসুজি, মঙ্গল, তারপরে কি হবে? তারপরে হবে বুধ, তারপরে হবে বৃহস্পতি, তাই না? আমি সংক্ষেপে লিখলাম। এই 3 দিনের গড় উষ্ণতা কত ছিল? 34। মঙ্গল থেকে বৃহস্পতি, এখানেও 3 দিন, মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন, 3 দিনের গড় উষ্ণতা হচ্ছে 34। তাহলে গড় মানে কি একদিনের উষ্ণতাই 34। তোমরা বলবে একদিনেরই যদি 34 হয় তাহলে 3 দিনের কত হবে? বেশি হবে। বেশি মানে গুণ, 3 34 102, এত ডিগ্রি। ক্লিয়ার? তাহলে সোম মঙ্গল বুধ 3 দিনের কোন দিন কি ছিল আমি জানি না, কিন্তু 3 দিনের উষ্ণতা যোগ করলে টোটাল 111°। আবার মঙ্গল বুধ বৃহস্পতি কোন দিন কি টেম্পারেচার ছিল আমার কোনো আইডিয়াই নেই, কিন্তু 3 দিনের টোটাল টেম্পারেচার যদি বলো তাহলে আমি বলতে পারবো কত ডিগ্রি? 102°। এবার একটা কাজ করি, দুটো কন্ডিশন আছে। দেখো উপরেরটার থেকে নিচেরটা যদি বিয়োগ করি তাহলে অনেকটা সুবিধা হবে। দুটো কন্ডিশন আছে, দুটো কন্ডিশনকে যদি করি ডিফারেন্স করি তাহলে দেখো অনেকটা সুবিধা হচ্ছে। দেখো উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ করে দিই। কেন বিয়োগ করব তোমাদের অনেকেই মনে হতে পারে। বিয়োগ করলে দেখো মঙ্গলবার থেকে মঙ্গলবারের উষ্ণতা ক্যান্সেল, বুধবারের উষ্ণতা ক্যান্সেল, তাহলে কি থাকবে? সোমবার। আর বিয়োগ করলে এটা প্লাস বৃহস্পতি না, কিন্তু মাইনাস বৃহস্পতিবার, পুরোটাই লিখে সংক্ষেপে না। সোমবারের উষ্ণতা থেকে বৃহস্পতিবারের উষ্ণতা যদি মাইনাস করো তাহলে এদিকে দেখো তো বিয়োগ করলে 111 থেকে 102 মাইনাস করলে 9°C। ওকে, তাহলে দুটো কন্ডিশন ছিল, দুটোকে আমরা কি করলাম? ডিফারেন্স করলাম। অনেকে বলবে কি করে বুঝবো স্যার যে বিয়োগ করতে হবে? আমি কি দেখলাম যে বিয়োগ যদি করি তাহলে অনেকটা বেনিফিট হচ্ছে, বা অনেকটা আমি মানে কি পাচ্ছি? সুবিধা পাচ্ছি। কিরকম? মঙ্গলবার কম, মঙ্গলবার ক্যান্সেল, বুধ বুধ ক্যান্সেল, সোমবার আর বৃহস্পতিবার পাচ্ছি। এটা প্লাস না, কিন্তু বিয়োগ করছি না, তাহলে মাইনাস বৃহস্পতি, এদিকেও বিয়োগ করলে 9°। তাহলে কি পাওয়া গেল? সোমবারের উষ্ণতা কত জানি না, বৃহস্পতিবার কত সেটাও জানি না, কিন্তু সোমবারের উষ্ণতা একটু বেশি ছিল, বৃহস্পতিবারের কম। কত কম? 9° কম। দেখো প্রশ্নের লাস্টের দিকে আরেকটা কন্ডিশন দেওয়া আছে। বৃহস্পতিবারের উষ্ণতা কোন দিকে লিখি বলো দেখি? এদিকে লিখি। বৃহস্পতিবারের উষ্ণতা, এটা কি বলছে? সোমবারের 4/5 সংক্ষেপে লিখলাম। হ্যাঁ, তার মানে বৃহস্পতিবারের উষ্ণতা হচ্ছে 4 ভাগ বা 4 ইউনিট, ভগ্নাংশ পার্সেন্টেজ অনুপাত, একই জিনিস, এদের রূপগুলো শুধু আলাদা। এগুলো কোনোটাই এক্সাক্ট ডাটা তোমাকে দিবে না, একটা হালকা আওয়াজ দিবে। যেমন বৃহস্পতিবারের উষ্ণতা 4 ভাগ আর সোমবারের উষ্ণতা 5 ভাগ। 5 ভাগ মানে কি? 5 যাই না, 1 ভাগ যদি 2 হয় 5 ভাগ মানে 10, 1 ভাগ 3 হলে 5 ভাগ মানে 3 5 15 হবে। আমি জানি না, একটা আভাস পাচ্ছি 5 ভাগ। আর বৃহস্পতিবারের উষ্ণতা 4 ভাগ বা 4 ইউনিট। তাহলে সোমবারের উষ্ণতা কত? 5 ভাগ বা 5 ইউনিট, মাইনাস বৃহস্পতিবারের উষ্ণতা এখান থেকে লিখলাম 4 ভাগ বা 4 ইউনিট। দুটো বিয়োগ করলে কত ডিগ্রি হবে? 9°। এখানে বসালাম ফ্রেন্ডস। হ্যাঁ, সোমবার থেকে বৃহস্পতিবার যদি বিয়োগ করো তাহলে হচ্ছে কত? 9°। তাহলে সোমবারের 5 ভাগ, বৃহস্পতিবারের 4 ভাগ, 5-এর থেকে 4 ভাগ বাদ দিলে কয় ভাগ? 1 ভাগ। তাহলে 1 ভাগ মানে কয় ডিগ্রিকে বোঝাচ্ছে বলে দেখি? 9°কে। সোমবার মানে সোমবারের উষ্ণতা 5 ভাগ, বৃহস্পতিবারের 4 ভাগ, 5 ভাগ থেকে 4 ভাগ বাদ দিলে 1 ভাগ হচ্ছে 9°C। তাহলে একটু আগে বললাম 1 ভাগ কত জানা ছিল না, কিন্তু এখন পেয়ে গেলাম। আচ্ছা চাইছে কোনটা বলো দেখি? বৃহস্পতিবারে 1 ভাগ যদি 9° হয়, বৃহস্পতিবারের উষ্ণতা কত? 4 ভাগ। তাহলে 4 ভাগ মানে কত ডিগ্রি হবে? 1 ভাগ মানে যদি 9° হয় তাহলে 4 ভাগ মানে 4 নং 36°C। যদি বলতো সোমবারের উষ্ণতা 5 ভাগ, 5 ভাগ মানে 5 নং 45। ক্লিয়ার ফ্রেন্ডস? এটাই অ্যান্সার। 4 নম্বরে দেখো মিশ্রণের একটি অঙ্ক, খুব ভালো একটি অঙ্ক। দেখো 126 টাকা প্রতি কেজি এবং 135 টাকা প্রতি কেজি চায়ের সঙ্গে
1/3 প্রকারের চা 1:1:2 অনুপাতে কি হয়েছে, মেশানো হয়েছে। 3 প্রকারের চা মেশানো হয়েছে, ভালো করে দেখো। যদি মিশ্রিত চায়ের দাম 153 টাকা প্রতি কেজি হয়, তাহলে তৃতীয় প্রকার চায়ের প্রতি কেজির মূল্য কত? আচ্ছা, এখানে 3 প্রকারের চা আছে। প্রথম সংক্ষেপে লিখি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। অনুপাত দেওয়া আছে না 1:, কি অনুপাতে মেশানো হয়েছে? 1:1:2। মানে প্রথমটা নেওয়া হয়েছে 1 ভাগ, দ্বিতীয়টা 1 ভাগ, আর তৃতীয়টা সবচেয়ে বেশি 2 ভাগ। আচ্ছা, অনুপাতটাকে না আমরা কেজি দিয়ে ধরে নিই, যে কোনো ধরতে পারি। আমি ধরলাম প্রথমটা 1 কেজি, তাহলে বুঝতে সুবিধা হবে। দ্বিতীয়টাও 1 কেজি, আর তৃতীয়টা 2 কেজি। তাহলে টোটাল কয় কেজি? অনুপাত কি ধরলাম? 1:1:2, 2 দিয়ে মানে 1 আর 1-2 আর 2 কত হয়? 4 কেজি। বুঝে গেল? 1 আর 1-2, 2 আর 2 যোগ করলে কত হয়? টোটাল 4 কেজি। আচ্ছা, এটা পরে হিসাব করি। এবার দেখো তো, প্রথম প্রকার চায়ের দাম কত দেওয়া আছে? 126 টাকা, খুবই কম। প্রথমটার দাম কম আর কি। 1 কেজির দাম কত? 126 টাকা, আর 1 কেজি কেনা হয়েছে। দ্বিতীয় প্রকারও 1 কেজি কেনা হয়েছে, দ্বিতীয়টার দাম একটু বেশি, 135 টাকা। তৃতীয়টার দাম কত ফ্রেন্ডস? এটাই জানি না। এটা 200 না 150 না 140, আমার কোনো আইডিয়াই নেই। তাহলে আমি যদি যে কোনো নেই হবে কি? আমি যদি বললাম 120 হবে কি না, এটা বার করতে হবে। তাই যখন কোনো জিনিস জানবে না, কিন্তু এটা মানে এটা লাগবে, তখন কি করবে? দেখো, তৃতীয় প্রকার চায়ের দাম কত জানি না, তখন কি যে কোনো দরাজে তো যাবে না, তখন একটা সিম্বল দিয়ে প্রকাশ করি, ABCD। মনে করো আমি এক্স ধরলাম। 1 কেজির দাম এক্সটাকে, এক্স মানে কিছু একটা হবে, 100 বা 10 বা 15 বা 20 কিছু একটা হবে, সামথিং কিছু একটা সংখ্যা হবে, জানি না, এক্স দিয়ে প্রকাশ করলাম। তাহলে 1 কেজির দাম যদি এক্স হয়, 2 কেজির দাম কত হবে? 2 আর এক্স গুণ করলে 2x, হ্যাঁ কি না? 1 কেজির দামই এক্স, তাহলে 2 কেজির দাম 2টা x, 2x। তাহলে চায়ের মোট কত দাম হচ্ছে? এইগুলো সবগুলো যোগ করলেই পাওয়া যাবে, হ্যাঁ কি না? প্রথম প্রকার 1 কেজি, 1 কেজির দাম 126, এটার দাম 1 কেজির দাম 135, আর এটা 1 কেজির দাম একটা সিম্বল দিয়ে x দিয়ে প্রকাশ করলাম, তাহলে 2 কেজির দাম 2x। তাহলে টোটাল কত হয়? যোগ করলে বলো দেখি, 35 আর 25 60, তাই না? 261 প্লাস 2x। তাহলে 3 প্রকার চায়ের মোট দাম কত বলো দেখি? 261 প্লাস 2x হলো। আরেকটা কি করি দেখো, এবার মিশ্রিত চায়ের দাম কত টাকা করে দেওয়া আছে প্রশ্নে? দেখো দেওয়া আছে কত? 153 টাকা কেজি। এই মিশ্রিত চা 153 টাকা কেজি ধরে বিক্রি করা যায়। তাহলে ভালো করে দেখো, তাহলে 1 কেজির দাম যদি 153 টাকা হয়, তাহলে 4 কেজির দাম কত হবে? 4 দিয়ে 153 কে গুণ করলে 3 4 12, 4 15 60, তার মানে কত হয়? 612 টাকা। মেশানোর পর 1 কেজির দাম 153 টাকা। তাহলে 3 প্রকার চা মিলে টোটাল কয় কেজি? 1 আর 1 2 আরো 2, 4 কেজি। 4 কেজির দাম কত হবে? 1 কেজির দামই 153, তাহলে 4 কেজির দাম 612। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এটাও 3 প্রকার চায়ের মোট দাম, এটাও 3 প্রকার চায়ের মোট দাম, এটাও 3 প্রকার চা মিলে টোটাল দাম হচ্ছে এত, আর এটাও 3 প্রকার চায়ের টোটাল দাম কত? 612। কিভাবে বার করলাম বুঝছো তো? মিশ্রণের দাম 3টা মিলে যে হলো না 4 কেজি, বলছি 1 কেজির দামই 153, তাহলে 4 কেজির দাম বেশি হবে, মানে গুণ করলাম 612। ওকে, একটু বোঝার চেষ্টা করো। তাহলে এটাও 3 প্রকার চায়ের টোটাল দাম, এই যে 612 বার করলাম, এটাও 3 প্রকার চায়ের টোটাল দাম। যেহেতু দুটো সেম জিনিস, তাহলে দুটো অবশ্যই কি হওয়া উচিত বলো দেখি? সমান হওয়া উচিত। দেখো বুঝতে পারছো কিনা? এটাও 3টা চা মিলে টোটাল দাম, এটাও 3টা চা মিলে টোটাল দাম, দুই ভাবে বার করলাম। দুইটাই সেম জিনিস, দেখতে আলাদা মনে হচ্ছে, দুটোই সেম জিনিস, তাহলে দুটো অবশ্যই কি হবে? সমান হবে। 2x সমান সমান কত হবে? এটা ওই পারে গেলে মাইনাস হবে। 612 থেকে 261 যদি মাইনাস করি, 1 11 থেকে 6 গেলে 5, তার মানে 3, তার মানে 351। এবার তোমরা জানো 2 গুণ আছে, ওই পারে গেলে কি হবে? ভাগ হবে। 351কে 2 দিয়ে ভাগ করো, 17 দুগুণে 34, থাকবে 1 11, 5 দুগুণে 10, 175.5 টাকা। তাহলে এটার দাম সবচেয়ে বেশি। তাহলে তৃতীয় প্রকার চায়ের দামই বার করতে বলছে, এটার দাম কত? 175.5 টাকা। দেখো কি বলছে 5 নম্বরে, খুব ভালো একটি পার্সেন্টেজের অঙ্ক। একটি শহরে মোট জনসংখ্যার 40% অশিক্ষিত এবং 60% গরিব। ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত? আচ্ছা ভালো করে দেখো, ধনীদের মধ্যে 10% কি বলছে? অশিক্ষিত। আচ্ছা, এটা মোট জনসংখ্যা, টোটাল জনসংখ্যা, তাহলে এটার 2 ভাগ হবে। হ্যাঁ, তুমি শিক্ষিত অশিক্ষিত করতে পারো। এখানে ধনীদের মধ্যে বলছে, তো ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, তাহলে প্রথমে 2 ভাগ করলাম, ধনী আর গরিব। তুমি শিক্ষিত অশিক্ষিত করতে পারতে, আমি ধনী গরিব করলাম। কেন? যে কোনো করা যেতে পারতো। বলছে না ধনীদের মধ্যে 10% অশিক্ষিত,
তাহলে ধনী আর গরিব এটা আগে বার করি। মোট জনসংখ্যাগত যে কোনো ভাবতে পারো, দেওয়া নেই। তাহলে আমি তোমাদের একটাই বলবো, যে কোনো ধরা যায়, কিন্তু যেহেতু পার্সেন্টেজ আছে না, বেটার 100 ধরে নাও। তাহলে মোট জনসংখ্যা 100 জন। কতজন ধরে নিলাম? 100 জন। এবার বলছে 60% গরিব, তাহলে 100-র 60% কত হবে? 60 জন। বুঝা গেল? 60% গরিব, টোটাল জনসংখ্যা 100 হলে 100-র 60% 60 হবে, 60 জন গরিব। তাহলে এবার 60 জন যদি গরিব হয়, তাহলে বাকি 40 জন কি হবে? 100 থেকে 60 মাইনাস করলাম, তোমরা বলবে বাকি 40 জন অবশ্যই ধনী হবে। ওকে, তাহলে এবার ধনীর মধ্যেও কিছু দুই রকমের হবে, শিক্ষিত অশিক্ষিত। গরিবের মধ্যেও কিছু শিক্ষিত হবে অশিক্ষিত হবে। আছে কিনা একটা জিনিস কিন্তু ডাটা দেওয়া আছে, মোট জনসংখ্যার 40% অশিক্ষিত। টোটাল অশিক্ষিত কত? টোটাল অশিক্ষিত মোট জনসংখ্যার ভাঙিয়ে ভাঙিয়ে করতে পারো, টোটাল জনসংখ্যা 100 এর কত পার্সেন্ট? 40%, তাই না? 40% মানে 40/100, দুটো মিলে 40 জন। টোটাল অশিক্ষিত 40 জন হলো। তাহলে টোটাল 100 জন, তার মধ্যে 60 জন গরিব হলে বাকি 40 জন ধনী। আরেকটা কন্ডিশন দেওয়া আছে, এটাও ভাঙালাম। বলছে কি টোটাল জনসংখ্যার 40% হবে শিক্ষিত, নাকি সরি অশিক্ষিত। তাহলে টোটাল জনসংখ্যা 100, 100-র 40% মানে 40 জন অশিক্ষিত। টোটাল ধনী গরিব মিলে 40 জন অশিক্ষিত। আচ্ছা, এনে বলছে ধনীদের মধ্যে 10% অশিক্ষিত। তাহলে ধনী 40 জন, তার মধ্যে 10% অশিক্ষিত। অশিক্ষিত কিছু হবে শিক্ষিত। শিক্ষিতটা দরকার নেই, আমি অশিক্ষিত বার করবো শুধু। গরিবদের মধ্যেও কিছু শিক্ষিত হবে, কিছু অশিক্ষিত হবে। অশিক্ষিত আর এদিকে লিখলাম শিক্ষিত। ওকে, ধনীদেরও দুটো ভাগ, শিক্ষিত অশিক্ষিত। গরিবদেরও দুটো ভাগ, অশিক্ষিত শিক্ষিত। আচ্ছা, টোটাল অশিক্ষিত কত? দুটো মিলে 40। ধনীদের অশিক্ষিত, সরি হ্যাঁ, ধনীদের মধ্যে কিছু অশিক্ষিত, গরিবদের মধ্যে কিছু অশিক্ষিত, দুটো মিলে 40। ক্লিয়ার? এবার মন দিয়ে শুনবে। এবার কি বলছে দেখো, এবার কি বলছে ভালো করে দেখো। হ্যাঁ, প্রশ্নে দেখো কি বলছে, ধনীদের মধ্যে 10% অশিক্ষিত। তাহলে ধনী কতজন? 40 জন, এর 10% মানে 10/100। ধনীদের মধ্যে ধনী 40 জন, এর 10% অশিক্ষিত। ধনী কত? 40, এর 10% মানে ইন্টু 10/100। 0 0 ক্যান্সেল, উপরে 2 শূন্য, নিচে 2 শূন্য ক্যান্সেল, তার মানে 4 জন অশিক্ষিত। ধনীদের 10%, ধনী 40, এর 10% ইন্টু 10/100, তাহলে ভাঙালে কত হয়? 4 জন অশিক্ষিত। তাহলে দেখো, ধনীদের মধ্যে যদি 4 জন অশিক্ষিত হয়, টোটাল অশিক্ষিত কত? 40। ধনীদের মধ্যে কিছু অশিক্ষিত, গরিবদের মধ্যেও কিছু অশিক্ষিত হবে। আমার ভাষা বুঝতে পারছো? ধনীদের মধ্যেও কিছু পাবে যারা শিক্ষিত না, অশিক্ষিত। কিছু লোক গরিবদের মধ্যেও পাবে যারা শিক্ষিত না, অশিক্ষিত। দুই জায়গাতেই পাবে। দুটো মিলে কত হবে? দেখো, টোটাল 40 জন অশিক্ষিত, প্রশ্নে দেওয়া আছে। তাহলে এখানে যদি 4 জন হয়, তাহলে এখানে বলবে তোমরা কতজন হবে? 36 জন। কারণ দুটো মিলে 40। অসুবিধা হলে ভাঙিয়ে দেখতে পারো। টোটাল 40, 40 থেকে 4 বাদ দাও, 36। দেখো বুঝতে পারলে কিনা? দুটো মিলে 40। তাহলে এটা যদি 4 হয়, তোমরা বলবে 100% শিওর এটা 36 হবে। বুঝে গেল? আর অসুবিধা হলে টোটাল 40, 40 থেকে 4 বাদ দিলাম, 36। তাহলে গরিব লোকের সংখ্যা কত? 60। 60 জনের মধ্যে কত বলো দেখি? 36 জন অশিক্ষিত। শিক্ষিতটা দরকার নেই, এটা চাই নাই। আমাকে বার করতে কি বলছে? অশিক্ষিত গরিব লোকের সংখ্যা। এতদূর ডাটা বুঝলে টোটাল 100 জন, তার মধ্যে 40 জন ধনী, 60 জন হচ্ছে কি মানে গরিব। এবার বলছে মোট জনসংখ্যার 40% মানে 40 জন অশিক্ষিত। এবার ধনীদের মধ্যে ধনী 40 জন, এর 10% মানে 4 জন অশিক্ষিত। তাহলে বাকি 36 জন হবে গরিবদের মধ্যে অশিক্ষিত। এবার বলছে অশিক্ষিত গরিব লোকের শতকরা হার। তাহলে গরিব কত বলো দেখি? টোটাল গরিব 60 জন, তার মধ্যে গরিব লোক 60 জন, 60-এর মধ্যে অশিক্ষিত কতজন? 36 জন। অশিক্ষিত গরিব, অশিক্ষিত গরিব বলতে গরিবদের মধ্যে কতজন অশিক্ষিত? ধনীদের মধ্যে যেমন 10% অশিক্ষিত, গরিবদের মধ্যে কত পার্সেন্ট অশিক্ষিত? এটাই বার করছে। বলছে অশিক্ষিত গরিব লোক, মানে এটার ভাঙালে এটাই দাঁড়ায় গরিবদের মধ্যে কতজন অশিক্ষিত। তাহলে গরিব টোটাল 60 জন, 60 জনের মধ্যে অশিক্ষিত কতজন? 36 জন। শতকরা মানে 100 জনের মধ্যে কত? ইন্টু 100। ওকে, গরিব 60 জন, তার মধ্যে 34 জন অশিক্ষিত। ভাষাটা বুঝার চেষ্টা করে, সিম্পল জিনিস, কিন্তু ভাষা না বুঝলে আবার খুব জটিল মনে হতে পারে।
গরিবদের মধ্যে কতজন অশিক্ষিত? 60 জনের মধ্যে 36 জন অশিক্ষিত, এটাই লিখলাম। 60 জনের মধ্যে 36 জন অশিক্ষিত, শতকরা মানে 100 জনের মধ্যে কত? ইন্টু 100, 0 0 ক্যান্সেল, 6 6 34, তার মানে বলবে 6 দশে 60% হচ্ছে গরিবদের মধ্যে অশিক্ষিত। এটাই অ্যান্সার। তো ফ্রেন্ডস, আজকেই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের একটি হোমওয়ার্ক দিব। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে ফ্রেন্ডস?